নমস্কার সবাইকে। আজ তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি বানাবো। হ্যাঁ, মাটির তৈরি শিব ঠাকুর। শিব ঠাকুর হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, যিনি মহাদেব, মহেশ্বর, নটরাজ, নীলকণ্ঠ প্রভৃতি নানা নামে পরিচিত। তিনি ত্রিমূর্তির একজন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব সংহারকর্তা। তবে সংসার শব্দটি এখানে ধ্বংসের অর্থে সীমাবদ্ধ নয়, এটি নতুন সৃষ্টির পথ তৈরি করার পর পুরাতনকে রূপান্তরিত করার প্রতীক। শিব তাই ধ্বংস ও সৃষ্টির এক গভীর সমন্বয়, যিনি মহাজাগতিক চক্রকে সচল রাখেন। শিব ঠাকুরের রূপ অত্যন্ত বৈশিষ্ট্যময়। তার শরীর ছাই দিয়ে আবৃত, যা ভৌতিক জগতের ক্ষণস্থায়িকতাকে বোঝায়। তার জটাজুটে গঙ্গা নদী প্রবাহিত, যা পবিত্রতা ও জীবনের ধারাকে নির্দেশ করে। কপালে তৃতীয় নয়ন, যা জ্ঞান ও প্রজ্ঞান প্রতীক বলা হয়। যখন এই তৃতীয় নয়ন খোলে, তখন সমস্ত অজ্ঞান ও মিথ্যা ধ্বংস হয়ে যায়। তার গলায় বাস করে সাপ, যা ভয় ও মৃত্যুর ওপর তার নিয়ন্ত্রণের প্রতীক। শিবের গলায় নীল দাগ আছে, এজন্য তাকে নীলকণ্ঠ বলা হয়। সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করে তিনি বিশ্বকে রক্ষা করেছিলেন, তাই সেই বিশেষ প্রভাবেই তার গলা নীল হয়ে যায়। শিব ঠাকুর সাধারণত কৈলাস পর্বতে বসবাস করেন বলে মনে করা হয়। তিনি সন্ন্যাসী রূপে ধ্যানমগ্ন অবস্থায় থাকেন। তার সঙ্গিনী পার্বতী দেবী, যিনি শক্তির প্রতীক। তাঁদের দুই পুত্র গণেশ ও কার্তিকেয়। শিবের পরিবারের আদর্শ পরিবার হিসেবে দেখা হয়, যেখানে প্রেম, ভক্তি ও ঐক্যের মেলবন্ধন রয়েছে। শিবের এই বিশেষ রূপ হল নটরাজ, যেখানে তিনি মহাজাগতিক নৃত্য করেছেন। এই নৃত্যকে তাণ্ডব বলা হয়। তাণ্ডব নৃত্যের মাধ্যমে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের চক্র প্রকাশ পায়। এটি বোঝায় যে এই বিশ্ব সর্বদা পরিবর্তনশীল এবং গতিশীল। শিবের নৃত্য তাই মহাবিশ্বের ছন্দের প্রতীক। শিব ঠাকুরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক হল লিঙ্গ। শিবলিঙ্গ শিবের নিরাকার রূপকে প্রকাশ করে। এটি সৃষ্টি শক্তির প্রতীক এবং ভক্তরা শিবলিঙ্গের পুজো করে শিবের আশীর্বাদ লাভের আশায়। মহাশিবরাত্রি হল শিবের প্রধান উৎসব, যেদিন ভক্তরা উপবাস করে প্রার্থনা করে এবং শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করে। শিব ঠাকুরকে সহজ সরল ও দয়ালু দেবতা হিসেবে মনে করা হয়। তিনি খুব সহজেই ভক্তদের প্রার্থনায় সন্তুষ্ট হন, এজন্য তাকে ভোলানাথ বলা হয়। তার কাছে ধনী, গরিব, দেব, দানব সবাই সমান। অনেক পুরাণে দেখা যায় দানব বা অসুররাও কঠোর তপস্যার মাধ্যমে শিবের আশীর্বাদ লাভ করেছে। এটি দেখায় যে শিব পক্ষপাতিত্বহীন এবং সকলের প্রতি সমান দৃষ্টি রাখেন। শিব ঠাকুরের জীবন দর্শন খুবই গভীর। তিনি আমাদের শেখান যে আসল সুখ বাহ্যিক জিনিসে নয়, বরং অন্তরের শান্তিতে। তার ধ্যানমগ্ন রূপ আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের ব্যস্ততার মাঝেও আমাদের নিজেদের মধ্যে শান্তি খুঁজে নিতে হবে। শিবের সরলতা আমাদের শেখায় অহংকার ত্যাগ করতে এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে। শিব ঠাকুরের সাথে জড়িত অনেক গল্প ও কাহিনী রয়েছে, যা ভক্তদের মধ্যে অনুপ্রেরণা জাগায়। যেমন সমুদ্র মন্থনের সময় তার ত্যাগ, কিংবা সতী দেবীর আত্মাহুতি ও পরে পার্বতী রূপে তার পুনর্জন্ম।
এসব কাহিনী প্রেম, ত্যাগ ও ভক্তির গভীর তাৎপর্য বহন করে। এইসব গল্প শুধু ধর্মীয় নয়, মানব জীবনে নৈতিক শিক্ষা প্রদান করে। শিব ঠাকুর শুধু একজন দেবতা নন, তিনি এক দার্শনিক ভাবনা এবং জীবন দর্শন। তিনি ধ্বংসের মধ্যেও সৃষ্টির সম্ভাবনা দেখান, ভয়ের মধ্যেও সাহস যোগান এবং অন্ধকারের মধ্যেও আলোর পথ দেখান। তার উপাসনা মানুষের মনকে শান্ত করে, আত্মাকে শুদ্ধ করে এবং জীবনের সত্য উপলব্ধি করতে সাহায্য করে। তাই যুগ যুগ ধরে শিব ঠাকুরের ভক্তদের হৃদয়ে বিরাজমান এবং তার মাহাত্ম্য কখনো কমে না। মা পার্বতী শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন এবং অবশেষে তিনি তাকে গ্রহণ করেন। এই কাহিনী আত্মত্যাগ ও প্রেমের প্রতীক। শিব শরীরে ছাই বা ভস্ম মাখেন, যা জীবনের নশ্বরতা এবং চরম সত্যকে নির্দেশ করে, অর্থাৎ সব কিছু শেষ পর্যন্ত ভস্ম বা ছাইয়ে পরিণত হয়। পার্বতী নিজের স্নানের সময় পাহারা দেওয়ার জন্য মাটি দিয়ে গণেশকে সৃষ্টি করেন। শিব গণেশের মস্তক বিচ্ছিন্ন করে পরে হাতির মস্তক জোড়া লাগিয়ে তাকে পুনর্জীবন দেন। শিবের এই কাহিনীগুলো মানব জীবনে আধ্যাত্মিকতা, শান্তি ও জীবনের কঠিন সত্যগুলো তুলে ধরে। তো দেখো, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাটির তৈরি শিব ঠাকুর একেবারেই তৈরি। এবারে রং করে নেওয়ার পালা। তো প্রথমেই আমি একটা বেস কালার করে দিয়েছি, হোয়াইট কালার। এরপর সাদা রংটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে আমি নীল কালার করে নিচ্ছি। তবে নীল কালার না, নীলের সাথে আমি হোয়াইটটা মিক্স করে হালকা স্কাই কালার করেছি এবং ওই স্কাই কালারটা, আকাশি কালারটাই আমি খুব ভালোভাবে চোখে, মুখে, কানে, নাকে, হাতে খুব ভালোভাবে যে যে জায়গাগুলোতে দেওয়া হয়, বুকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। আর এরপর শিব ঠাকুরের গলার মালা মানে রুদ্রাক্ষের মালাতে আমি কালার করছি। ওটা দিয়েছি রেড কালার, ব্ল্যাক কালার আর একটু একটু অল্প হলুদ কালার। হলুদ কালার বেশি না, তো বিশেষ করে রেড আর ব্ল্যাক কালার বেশি করে দিয়ে রুদ্রাক্ষের যে কালার হয় ওটা তৈরি করে নিয়েছি। ওটা লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। চুলের ওপরেও যে রুদ্রাক্ষের মালা থাকে ওখানেও দিয়েছি। আর তোমরাও ভালোভাবে করবে এইভাবে করতে চাইলে কালার মিক্স করে। আর হচ্ছে হাতের যে রুদ্রাক্ষের মালা হয় ওটাতেও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। আর আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তো তোমরাও অ্যাক্রিলিক কালার ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। সবাই আই থিঙ্ক অ্যাক্রিলিকের কালারই ইউজ করো, ফেব্রিকের। তো এরপরে দেখো আমি ত্রিশূলটাতে কালার করে নিয়েছি হলুদ কালার। এরপর শিব ঠাকুরের যেটি বস্ত্র মানে বাঘের ছাল যেটি পরে বসেছেন ওটাতে কালার করে নিচ্ছি হলুদ কালার খুব ভালোভাবে। তার উপর তো আমি বাঘের ছালের কালার করবোই, বাঘের ছাল আঁকবো। তো তোমরাও এইভাবে করতে পারো। আর চুলের যে কালারটা, চুলে ব্ল্যাক কালার দিচ্ছি। তবে চুলে কিন্তু আমি কোনোদিনও বেস কালার মারি না। প্রায় কেউ মারে না, কিন্তু অনেকে মারেও, মারলে মারতেও পারো। কিন্তু আমি কোনোদিনও বেস কালার চুলে মারি না, কারণ ব্ল্যাক তো যেখানেই দাও শাইন করবেই, তাই জন্য আমি চুলে কালার করছি না, বেস কালার করিনি। চুলে আমি ব্ল্যাক কালার ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমার এত কষ্ট করার পর তোমরা তো একটা সাবস্ক্রাইব করতেই পারো। তোমরা কি জানো এই মূর্তিটা বানিয়ে রং করে উঠতে আমার কতদিন লেগেছে? হ্যাঁ, টোটাল 2 দিন লেগেছে। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমিও একটু মোটিভেট হই। তো আমি আরও মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যে যাই বলো, আমি আমার চেষ্টা চালিয়েই যাব ইউটিউবে ভালোভাবে। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরের দিন আমি মাটির কী জিনিস বানাবো ওটাও চাইলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তাহলে ওটাও আমি বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আর সবাই সাপোর্ট করবে এইভাবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।